Welcome students. Today I am going to discuss on hard soft acid base concept. Hard soft acid base concept, which is familiar to us as HSAB principle, sometimes would called SAB principle. This is not a correct pronunciation. HSAB principle, we should call it like that. Hard soft acid base concept. এখানে আমরা দেখছি যে হার্ড সফট কথা দুটো লেখা হয়েছে। এখন এই হার্ড সফট ব্যাপারটা কোথা থেকে এসছে, যে একটা অ্যাসিডিক স্পিসিস, একটা বেসিক স্পিসিস, তাদের হার্ডনেস সফটনেস এর উপর নির্ভর করছে। এটা পিয়ারসনের কনসেপ্ট, যেটা বলা যেতে পারে লিউইসের এক্সটেনশন। এটা যেখানে আমরা লুইস বেসের অ্যাসিড বেস কনসেপ্ট জানি, সেখানে ইলেকট্রন ডোনেশন অ্যাকসেপ্টেন্সের উপরে কিন্তু আমরা অ্যাসিড বেসকে ক্লাসিফাই করেছিলাম। এখানে ক্যারেক্টারিস্টিকটাকে আমরা দেখছি যে হার্ড ক্যারেক্টার, সফট ক্যারেক্টার। এখন প্রিন্সিপালটা বা এই যে হার্ড সফট অ্যাসিড বেস কনসেপ্ট, যেটা জানার আগে আমার মনে হয় জেনে নেওয়া দরকার যে কারা হার্ড স্পিসিস, কারা সফট স্পিসিস। তাহলে এখানে দুটো জিনিস আছে, এখানে অ্যাসিড দেখতে পাচ্ছি, বেস দেখতে পাচ্ছি। অ্যাসিডের মধ্যেও একটা হার্ড অ্যাসিড থাকবে আর কি থাকবে, সফট থাকবে। ঠিক একই রকম ভাবে বেসের ক্ষেত্রেও একই জিনিস, সেখানে হার্ড থাকবে, সফট থাকবে। এখানে একটা স্পিসিস প্রিন্সিপালটা কি স্টেট করছে যে একটা স্পিসিস যখন ইন্টারঅ্যাক্ট করবে, হার্ড স্পিসিস প্রেফার করবে বাইন্ড করতে বা কমপ্লেক্স করতে সেই স্পিসিসটার সঙ্গে যেটা হার্ড স্পিসিস হবে আরেকটি হার্ডের সঙ্গে। অর্থাৎ হার্ড উইল প্রেফার টু বাইন্ড উইথ হার্ড and soft will prefer to bind with soft. এইখানে ব্যাপারটা হলো যে তার মানে কি এই যে কখনোই কি হার্ড সফট, সফট হার্ড ইন্টারাকশন পসিবল নয়। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু তাদের স্টেবিলিটিটা কিন্তু ডিফারেন্ট হবে। এখন একটু জেনে নেওয়া দরকার যে কাদেরকে আমরা এইভাবে ক্লাসিফাই করব, কাদেরকে আমি বলবো হার্ড অ্যাসিড, কাদেরকে বলবো সফট অ্যাসিড। একই রকম ভাবে কারা হার্ড বেস বা সফট বেস। এটা বলতে গেলে আমরা একটু পিছিয়ে যাই। এখানে আমরা একটা ফ্যাজান্স রুল বলে একটা রুল পড়েছি, যেখানে জানি যে সেখানে একটা স্পিসিসের ডিফর্মেশনের উপর নির্ভর করে অনেক কিছু, মানে সেটা ভালো কমপ্লেক্স করতে পারে কি পারে না। আমরা জানি যে কোনো একটা কম্পাউন্ড তৈরি হতে গেলে কিন্তু কি হতে হয়, সেখানে দুটো মানে পসিবিলিটি হতে পারে। সেখানে দুটো স্পিসিস ইন্টারঅ্যাক্ট করছে, সেখানে কি হতে পারে যে আদার মানে ইলেকট্রন ট্রান্সফারের সঙ্গে একটা রিয়াকশন হতে পারে, সেটাকে আমরা আয়নিক কনসেপ্টে অনুযায়ী বলে থাকি। আবার কিছু কিছু স্পিসিস আছে যেখানে কিন্তু কোনো রকম ভাবে ইলেকট্রন ট্রান্সফার হয় না। সেখানে কি হয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একাধিক পার্টিসিপেটিং স্পিসিস গুলো দেখা যায়, তারা ইলেকট্রন পেয়ার ফর্ম করে, তারা তারা সেগুলোকে কোভ্যালেন্ট বন্ডিং এর মাধ্যমে তাদেরকে শেয়ার করে এই ব্যাপারটা করে থাকে। এবার কোন স্পিসিসের ক্ষেত্রে আয়নিক বন্ডিং হওয়ার টেন্ডেন্সি বেশি, সেটা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি একটা ফ্যাক্টর। অর্থাৎ ইন্টারঅ্যাক্টিং স্পিসিস গুলোর মধ্যে যদি ইন্ডিভিজুয়াল ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুব লার্জ হয়, তখন দেখা যায় যে তারা মূলত আয়নিক কম্পাউন্ড প্রেফার করে। আবার যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুব একটা বেশি নয়, অর্থাৎ খুব কাছাকাছি ইলেকট্রোনেগেটিভিটি যুক্ত, তখন দেখা যায় যে সেখানে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের প্রবণতা বাড়ে। তো এই হার্ড সফট অ্যাসিড বেস কনসেপ্টের যে যে প্রিন্সিপালটা স্টেট করা হয়, সেখানে ওইভাবেই করা হচ্ছে যে একটা কমপ্লেক্সের স্টেবিলিটি সেটা নির্ভর করছে কিসের ওপর না, যখন যে কম্বিনেশন অফ সফট উইথ সফট অ্যান্ড কম্বিনেশন অফ হার্ড অর উইথ হার্ড, এইটা কিন্তু মেন ধারণা করা হয়। তোমরা নিশ্চয়ই এক্সাম্পল
এগুলো দেখে নিলে যে হার্ড অ্যাসিডের কি কি প্রপার্টি থাকলে তাদেরকে আমি ডেফিনিশন প্রপার্টিগুলো লিখে রেখেছি। স্মল অ্যাকসেপ্টর অ্যাটম, হাই পজিটিভ চার্জ, ডু নট কন্টেইন আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস ইন দেয়ার ভ্যালেন্স শেল। এখন এটা এক্সপ্লেইন করার আগে আমরা কতগুলো স্পিসিসের এক্সাম্পল জেনে নিই যেগুলো খুব এস্টাবলিশড হার্ড অ্যাসিড। এদের মধ্যে প্রথম যে এক্সাম্পলটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে H+। দিস ইজ নোন অ্যাজ প্রোটন, H+। এখানে দেখো এছাড়াও আমি যাদের এক্সাম্পল লিখছি একটু খেয়াল করো। Species like this, এই যে স্পিসিস গুলো লেখা রয়েছে এই এক্সাম্পল গুলো দেখলেই বুঝতে পারবে যে যে অ্যাকসেপ্টার অ্যাটম কোন সেন্সে বলা হচ্ছে না, জানি যে অ্যাসিড বেস কনসেপ্টে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স প্রপার্টিটা রয়েছে, অর্থাৎ যে স্পিসিসটা অ্যাকসেপ্ট করবে ইলেকট্রন সেটাই হচ্ছে অ্যাসিড। সেটা অ্যাকসেপ্টার অ্যাটম গুলো স্মল সাইজে, এরা ছোট হবে। যত দেখো হাই পজিটিভ চার্জ হবে, এই যে স্পিসিস গুলো রয়েছে যত হাই পজিটিভ চার্জ হবে তত কি হবে, নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল কমবে। প্রোটনিক চার্জের এফেক্টের জন্য তাদের সাইজটা ছোট হয়ে যাবে। তার মানে সেই ওভারঅল এফেক্টটা কি হবে, ডিক্রিজ ইন সাইজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হার্ডনেসের জন্য। আর কি, ডু নট কন্টেইন আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, এখানে যে সমস্ত এক্সাম্পল দেওয়া রয়েছে তাদের কারো আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস নেই। আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস থাকলে কি হয়, তখন দেখা যায় যে সেই ইলেকট্রনটা ডিফর্মড হওয়ার প্রবণতা বেড়ে যায়, সেটা বিকৃত হওয়ার প্রবণতা বেড়ে যায়। সেই জন্য তাদের মধ্যে একটা সফট ক্যারেক্টার চলে আসে, যেটা কিন্তু এখানে অ্যালাউড নয়, এখানে সেই ব্যাপারটা থাকবে না। আবার দেখো যখন আমি সফটের এক্সাম্পল বলছি সেখানে রয়েছে যে লার্জার অ্যাকসেপ্টার অ্যাটমস, তার মানে এখানে কিন্তু এদের থেকে সাইজে বড় হবে। যেগুলো অ্যাসিডিক ক্যারেক্টার অবশ্যই, তার মানে তার অ্যাকসেপ্টেন্স প্রপার্টি আছে, কিন্তু অ্যাকসেপ্টিং যে অ্যাটমটা আছে তার সাইজটা তুলনামূলকভাবে লার্জার। তার কি আছে, লো পজিটিভ চার্জ। লো পজিটিভ চার্জ হলে কি হবে, সেখানে দেখা যাবে যে লো পজিটিভ চার্জ মানে তার ইলেকট্রন অ্যাট্রাক্টিং এবিলিটিটা কম, নিউক্লিয়ার চার্জটা কম হওয়ার জন্য ইলেকট্রনগুলো একটু ডিফর্ম হতে পারে। অন্য কোনো স্পিসিসের ইন্টারাকশন হলে তখন তারা ডিফর্ম হতে পারে, তাদের বিকৃতি ঘটতে পারে। আর কি হতে আর কি, কন্টেন আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন ইন দেয়ার ভ্যালেন্স শেল, এবং তাদের আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার থাকার জন্যই কিন্তু এদের ডিফরমেশনের টেন্ডেন্সিটা বাড়বে। এখন দেখে নিই যে এক্সাম্পল হিসেবে আমরা তাদেরকে সফট হিসেবে ভাবতে পারি। যেমন কপার +1, সিলভার প্লাস আছে, হ্যাঁ, আয়োডিন প্লাস, ব্রোমিন প্লাস, দিস আর দ্য সফট স্পিসিস। এগুলো হ্যালোজেন কম্পাউন্ড, কিন্তু এদের দেখো এগুলো পজিটিভ চার্জ, পজিটিভলি চার্জ হ্যালোজেন আয়নস। এছাড়াও I2, Br2 এদের মধ্যে কিন্তু এই সফটনেস প্রপার্টিটা, সফট অ্যাসিড ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এরা কিন্তু অ্যাকসেপ্টার স্পিসিস, অ্যাসিডিক ক্যারেক্টার আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রপার্টিগুলো থাকছে, সেই জন্য সফটনেসটা বেড়ে যাচ্ছে। তার মানে কি, এখানে যে কপার +1, এখানে দেখা যাচ্ছে যে কপার +1 যখন রয়েছে তার D10 কনফিগারেশন, কিন্তু স্টিল কপার ক্যান রিসিভ ইলেকট্রন। ঠিক আছে, কপার ইলেকট্রন রিসিভ করতে পারে এবং তার অ্যাকসেপ্টেন্স প্রপার্টি রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি এই কপার +1 প্রপার্টিটা হওয়ার জন্য কি, যেহেতু ডি ইলেকট্রনে লার্জ ইলেকট্রন ডেনসিটি রয়েছে সেগুলো ডিফর্মড হয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। সিলভারের ক্ষেত্রেও তাই। আয়োডিন ইটস এ গুড অ্যাকসেপ্টার স্পিসিস, এ কিন্তু অ্যাসিড হিসেবেই কাজ করে, কিন্তু এও খুব লার্জ সাইজের হওয়ার জন্য ডিফর্মেশনের টেন্ডেন্সি বাড়ছে, সেই জন্য তার সফট ক্যারেক্টারিস্টিকটা বেশি। এদের মধ্যে আরেকটা ইন বিটুইন স্পিসিস হয় যেটাকে আমরা বর্ডার লাইন অ্যাসিড বলে থাকি। তার মধ্যে কিছু এক্সাম্পল হতে পারে। বর্ডার লাইন মানে না ওদেরকে আমি হার্ডের দলে ফেলছি, না ওদেরকে সফটের দলে ফেলা যায়। এই বর্ডার লাইনের মধ্যে যেমন ধরো Fe2+, কপার কোপার 2+, সরি, এছাড়া কপার 2+ও হবে, কপার 2+, জিঙ্ক 2+, এটসেট্রা। দিস আর দ্য বর্ডার লাইন অ্যাসিডস, মানে না সফট না হার্ড ক্যারেক্টার।
তোমরা এক্সাম্পল গুলো দেখলে প্রপার্টিটা দেখে নিলে, এবার একটু এক্সাম্পল গুলো দেখে নাও। হার্ড বেসের ক্ষেত্রে তার মানে কি তাদের অ্যাকসেপ্টার ডোনার প্রপার্টি থাকবে, সেই ডোনার অ্যাটম যেটা হবে সেটা হাই ইলেকট্রোনেগেটিভিটি এবং তার লো পোলারাইজেবিলিটি, মানে যে স্পিসিস গুলো এখানে থাকবে তারা লো পোলারাইজেবিলিটি হতে গেলে কি হবে, তাদের স্মলার সাইজ হতে হবে এবং উইথ বেসিক ক্যারেক্টারিস্টিক, তার মানে সেখানে কিন্তু এক্সেস ইলেকট্রন ডেনসিটি থাকবে। আগের বারে যখন অ্যাসিডের এক্সাম্পল দিয়েছিলাম সেখানে কিন্তু মূলত তারা ক্যাটায়নিক স্পিসিস গুলো ছিল। এবারে যাদের এক্সাম্পল হবে যেহেতু তারা বেস, সেজন্য তারা কি হবে, নেগেটিভলি চার্জ স্পিসিস হবে তারা, এবং কি রকম হতে পারে, নিউট্রাল স্পিসিসও হতে পারে। কিন্তু আমরা দেখে নিই যে হার্ড বেস কারা, আমরা দেখি as F minus is a hard species, OH minus, H2O এগুলো সমস্ত কিন্তু হার্ডের দলে পড়ে, Cl মাইনাস এগুলো সমস্ত হচ্ছে হার্ডের দলে। আর সফট যখন অ্যাজ বেস গুলো করছি তখন দেখা যাচ্ছে যে ডোনার অ্যাটমস আর লো আর অফ লো ইলেকট্রোনেগেটিভিটি আর হাই পোলারাইজেবিলিটি, তার মানে কি এদের রিলেটিভলি লার্জার সাইজের হবে এবং লো হাই পোলারাইজেবল হতে হবে। এক্সাম্পল যেমন এখানে সাবস্টিটিউটেড সালফাইড দেখানো হচ্ছে R2S, বলছি RSH, বাইসালফাইড এখানে সাবস্টিটিউশন দেখানো হচ্ছে RS নেগেটিভ, এটাও সাবস্টিটিউটেড সালফাইড দেখানো হচ্ছে I মাইনাস SCN মাইনাস। তুমি যদি স্পিসিস গুলো তোমরা দেখো তাহলে দেখা যাবে যে এই স্পিসিস গুলোর ক্ষেত্রে কিন্তু পোলারাইজেবিলিটিটা কিন্তু অনেক বেশি, পোলারাইজেবল যত বেশি হবে তত তার সফট ক্যারেক্টারিস্টিক বাড়বে। ঠিক একই রকম ভাবে এখানেও আমরা দেখে নিই বর্ডার লাইন কারা, তার মানে না আমরা ওদেরকে হার্ডের দলে ফেলবো না ওদেরকে সফটের দলে ফেলবো, এরকম বর্ডার লাইনের মধ্যে রয়েছে C6H5 NH2, নিশ্চয়ই চান যেন এই স্পিসিসটাকে C5H5N, হ্যাঁ এটাকেও নিশ্চয়ই জানা আছে দিস ইজ পিরিডিন, জাইডান N3 মাইনাস, তারপর ব্রোমাইড, এই ধরনের স্পিসিস আছে যেগুলোকে আমরা বর্ডার লাইনের দলে ফেলবো। অ্যাপ্লিকেশন পার্টে আমরা একটু স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স একটা দেখে নিই। অ্যাপ্লিকেশন দেখানো হচ্ছে, প্রথমেই যেটা দেখে নিই স্টেবিলিটি অফ এ কমপ্লেক্স। আমরা একটা এক্সাম্পল ব্যবহার করি, সে COF6 3 নেগেটিভ, another species CO I6 3 নেগেটিভ, এই দুটো স্পিসিসের রিলেটিভ স্টেবিলিটি কেমন হবে সেই দুটো যদি কম্পেয়ার করতে হয় যে কোনটা বেশি স্টেবল হবে, তাহলে এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো হার্ড হার্ড ইন্টারাকশন আর কোনটা হার্ড সফট ইন্টারাকশন। এখানে একটু দেখে নেওয়া দরকার যে COF6 3 নেগেটিভ মানে cobalt is present here is in 3 oxidation state, here also cobalt is present in 3 oxidation state, তাহলে কোবাল্ট যখন 3 অক্সিডেশন স্টেটে আছে সেখানে তার মানে কি হাই পজিটিভ চার্জ অন দ্য মেটাল অ্যাটম, তার মানে কোবাল্ট এখানে অ্যাসিডের রোল প্লে করছে, নট অনলি অ্যাসিড, দিস ইজ এ হার্ড অ্যাসিড। এখানে F যেটা রয়েছে অর্থাৎ ফ্লুরাইড আয়ন, আমরা যে এক্সাম্পলগুলো আগে ব্যবহার করেছিলাম সেখানে দেখেছিলাম যে ফ্লুরিন ইজ বিলং টু দ্য হার্ড বেস, সো here hard interaction is there, but if you consider here cobalt being a hard acid, it combines here with a soft base, তার মানে এখানে কিন্তু হার্ড সফট ইন্টারাকশন হয়েছে, এখানে হার্ড ইন্টারাকশন হয়েছে। আমরা জানি যে হার্ড ইন্টারাকশনটা হচ্ছে প্রেফার্ড ইন্টারাকশন, সেজন্য এই স্পিসিসটার স্টেবিলিটি অবশ্যই বেশি হবে। সো COF6 3 নেগেটিভ ইজ মোর স্টেবল, এটা অবশ্যই। তাহলে কমপ্লেক্সের স্টেবিলিটিটা ডিকটেট করছে, আমরা কি দিয়ে ব্যাখ্যা করলাম, HSAB প্রিন্সিপাল দিয়ে। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, সেগুলো আমরা দেখে নেব, কোনো টেক্সট বইয়ে দেখতে পারি যে আর কি কি এক্সাম্পলস এরকম রয়েছে। আমরা এবার পরের টপিকটাতে চলে যাচ্ছি, পরের পার্টটাতে চলে যাচ্ছি, যেখানে
কোনো একটা রিয়াকশনের ওয়েটা মানে কোন দিকে রিয়াকশনটা যাবে, আদৌ সেই রিয়াকশনটা হবে কিনা, পসিবল কিনা, সেটা আমরা দেখতে পাবো। দ্যাট ইজ দ্য ফিজিবিলিটি অফ রিয়াকশন। কি সেই জিনিসটা? আমরা একটা এক্সাম্পল নিই। ধরা যাক LiI প্লাস CSF, লিথিয়াম আয়োডাইড সিজিয়াম ফ্লুরাইড, লিথিয়াম ফ্লুরাইড সিজিয়াম আয়োডাইড। এখানে যে রিয়াকশনটা লেখা হয়েছে সেই রিয়াকশনটা আদৌ কোন ডিরেকশনে যাবে, এটা কি এই দিকে যাবে না উল্টো দিকে আসবে, বা এই রিয়াকশনটা ফরওয়ার্ড রিয়াকশনটা পসিবল কিনা সেটা আমরা বিচার করতে চাইছি। এখানে যদি একটু দেখা যায় যে Li প্লাস একটা স্মলার স্পিসিস, সুতরাং এটা অবশ্যই হার্ড স্পিসিস। এখানে যে আয়নটা আছে সেটা অবশ্যই বেস, এবং সেটা কেমন ক্যারেক্টারিস্ট, এটা হাইলি পোলারাইজেবল স্পিসিস, সেই জন্য অবশ্যই এটা সফট স্পিসিস হবে। তাহলে এখানে ইন্টারাকশনটা হার্ড সফট ইন্টারাকশন হয়েছে। এখানে সিজিয়ামটা কিন্তু লার্জ সাইজের ক্যাটায়ন, সুতরাং এর কিন্তু সফট ক্যারেক্টার থাকবে, এটা হচ্ছে লার্জ সাইজের ক্যাটায়ন। Whereas F minus is a smaller species, less polarizable species, it belongs to the hard group. So here the interaction is soft hard. এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছি যে এখানে হার্ড রয়েছে, এখানে কিন্তু সফট প্রোডাক্ট রয়েছে। সুতরাং এইটা হার্ড সফট ইন্টারাকশন, এটাও হার্ড সফট ইন্টারাকশন, কিন্তু যেটা প্রোডাক্ট হচ্ছে সেখানে হার্ড সফট ইন্টারাকশন, অবশ্যই রিয়াকশনটা রাইট হ্যান্ড ডিরেকশনেই প্রসিড করবে, অর্থাৎ ডান দিকে যাবে রিয়াকশনটা, এবং এই রিয়াকশনটা পসিবল। আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি, যেখানে নেচারে সিলেকশন রয়েছে। আমরা জানি যে নেচার কিভাবে সিলেক্ট করছে, যেমন ধরো আমরা জানি যে আমরা যখন মেটালার্জি পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে সাধারণত কপার, জিঙ্ক, এগুলো খনিতে থাকে সালফাইড রূপে। এরা কিন্তু অ্যাজ দে আর প্রেজেন্ট অ্যাজ দেয়ার সালফাইডস, কিন্তু ধরো যখন আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের পসিবিলিটি রয়েছে, এদের পসিবিলিটি রয়েছে টু প্রেজেন্ট ইন দ্য নেচার অ্যাজ দেয়ার কার্বনেটস। তার মানে কি হচ্ছে যে এটা একটা ন্যাচারাল সিলেকশন রয়েছে। তার মানে কি, ধরো যখন আমি কপারের কথা বলেছিলাম, কপারের আমরা যদি আকরিকের কথা বলি, কপারের CuFeS2, তাহলে কপার ইজ প্রেজেন্ট অ্যাজ কপার পাইরাইটিস। CuFeS2 যদি স্পিসিসটা আমরা বলি, তার মানে এটা কিন্তু সালফাইড আকরিক রূপে থাকে, কপার ইজ প্রেজেন্ট অ্যাজ দেয়ার সালফাইড। ওয়েরাস আমি যখন অ্যালুমিনিয়ামের কথা বলছি, দ্যাট ইজ অ্যালুমিনা, Al2O3, তার মানে অ্যালুমিনিয়াম being hard in character, it combines with oxygen which is hard also. তার মানে এখানে কিন্তু হার্ড ইন্টারাকশন হয়েছে, সেই জন্য অ্যালুমিনিয়ামটাকে আমি নেচারে পাচ্ছি অ্যাজ দেয়ার অক্সাইড। আবার দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, উই ফাইন্ড অ্যাজ দেয়ার কার্বনেটস। আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট এটা ডলোমাইটে দেখতে পাই এরকম কম্পোজিশন। তার মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম দেখা যাচ্ছে যে এদের মতো তুলনামূলকভাবে হার্ডার অ্যানায়নের সঙ্গে কিন্তু ইন্টারাক্ট করছে। কিন্তু যারা সফট ক্যারেক্টারিস্টিকের রয়েছে, আমাদের আর্ট কাস্টে যারা রয়েছে, যে সমস্ত সফটওয়্যার মেটালগুলো, তারা প্রকৃতিতে কিন্তু প্রেজেন্ট অ্যাজ দেয়ার সালফাইডস। তাহলে এখানেও কিন্তু HSAB অর্থাৎ হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল মানা হচ্ছে। Now what is the theoretical basis of HSAB principle? এটা দিয়েই আমি শুরু করেছিলাম। সেখানে দেখেছি যে আমি বলছিলাম যে হার্ড যে ইন্টারাকশন, ইটস মেইনলি ইলেকট্রোস্ট্যাটিক। তার কারণ যে সমস্ত ক্যারেক্টারিস্টিকগুলো হার্ড, অ্যাসিড এবং বেসটার মধ্যে থাকছে সেখানে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হওয়ার প্রবণতাই বেশি। তার কারণ সেখানে স্মলার স্পিসিসগুলো রয়েছে, স্মলার স্পিসিসগুলো যেখানে ইলেকট্রন ডেনসিটি কম ভ্যালেন্সেলে, তাদের ক্ষেত্রে ডিফরমেশনের প্রবণতা কম, সেখানে ইজিয়ার ওয়েটা হচ্ছে ট্রান্সফার অফ ইলেকট্রন।
একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসের ইলেকট্রন ট্রান্সফার। whereas যেখানে আমার সফট ইন্টারঅ্যাকশন রয়েছে সেখানে কিন্তু ইন্টারঅ্যাক্টিং অ্যাটমগুলো আমরা দেখেছি যে সফট অ্যাসিড বা বেসের ক্ষেত্রে যারা ইন্টারঅ্যাক্ট করছে অ্যাটমগুলো তারা কিন্তু লার্জার সাইজের উইথ রিলেটিভলি লোয়ার ইলেকট্রোনেগেটিভিটিস। তো সেখানে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কম থাকবে সেই স্পিসিসগুলোর মধ্যে, সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক কম। সেখানে কি হবে, যেহেতু সফট স্পিসিস মানে কি, সেখানে একটা পোলারাইজেবিলিটির ব্যাপার চলে আসছে। লার্জার পোলারাইজেবিলিটি হলে একটা ডিফরমেশনের টেন্ডেন্সি বাড়ছে, একটা বিকৃতি বেড়ে যাচ্ছে এবং সেখানে একটা ইলেকট্রোস্ট্যাটিকের থেকে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের প্রবণতা বাড়ছে। তার মানে সফট ইন্টারঅ্যাকশন গুলো মূলত কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন। দিস ইজ দ্য থিওরিটিক্যাল বেসিস অফ হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপল।